এই দেখেন গতকালকে চেনের ভিতরে কি ঢুকছে, এই যে গাছ গাছালি এগুলো টাইনে টেনে এখন বের করার টাইম নেই, গাড়ি চালাইলে অটোমেটিক পড়ে যাবে, কিছু করার নেই এখন, এগুলো মেনটেনেন্স করার সময় এখানে না। আর যদিও রাস্তা এখনও পিচ্ছল, শিশির শুকায় নাই, কিন্তু কিছু করার নাই, লেট করলে দুপুর 11-12টা ছাড়া রোদ উঠবে না, যেখানে এখন রওনা করতে হবে। বিদায় নিচ্ছি আমি এখন টংসং পাড়া থেকে। বা চাকা স্লিপ করতেছে, সকালবেলা তো, আর এখনও যেহেতু রোদ উঠে নাই যার কারণে ইয়েগুলো শুকায় নাই, ঘাসের পানিগুলো শুকায় নাই, শিশির। রাস্তার অবস্থা কি কে জানে, কারণ রাস্তা তো আবার ইটের। এই কুকুর গেলাম, থাক। খুবই ভালো লাগছে পাড়ার মানুষের ব্যবহার। হ্যাঁ আচ্ছা, খুবই ভালো লাগছে, বললাম না সবার সাথে এমন একটা বন্ডিং হয়ে গেছে। গতকালকে রাত্রে অনেকক্ষণ তাদের সাথে গল্প করলাম, কথা বললাম, আর পরবর্তীতে সকালবেলা যে পাড়ার কারবারি মানে সর্দার যে থাকে প্রতিটা পাড়ার, সে আইসে আমার সাথে কথা বললো, বলতেছে আপনি বাইরে থাকতেছেন, এখানে তো ঠান্ডা বৃষ্টি। আমি বলছি না, আমার তাঁবুর সমস্যা নাই, আমার তাঁবু হচ্ছে শীত বর্ষা গরম সবসময় কাজ করবে। পরে বুঝাইলাম তারে, তখন বললো আচ্ছা ঠিক আছে। না বললো যে আমাদের পাড়ায় আইসা যদি আপনি কষ্ট পান তাহলে সেটা তো আমাদের জন্য লজ্জাজনক। আমি বললাম না, কষ্ট পাই না কোনো, আমার আরও ভালো লাগছে, অনেক ভালো ছিলাম। এই হচ্ছে অবস্থা, এই যে এখানে ছিলাম। এখন এই যে আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠবো। সকালবেলা 7:30টার মতো বাজে এখন, তাই আস্তে আস্তে আগাচ্ছি। কারণ আমি অনেক জায়গায় ঘোরার সিদ্ধান্ত ছিলাম, কিন্তু না, এবার ট্যুরটা যেহেতু এই পাড়াটায় থাকার খুব ইচ্ছা ছিল, এই পাড়াটায় থাকছি, ওদিকে ঢাকায় কাজ পড়ে আছে, যার কারণে ঢাকায় চলে যাব, আর থাকতেছি না। তবে আমি আলীকদম হয়ে বের হব না, আমি আবার বান্দরবনের পথ ধরে বের হবো। যদিও কয়দিন আগেই আসা হয়েছে, কিন্তু তারপরও কালকে একটু বেশি তাড়াহুড়ো হয়ে গেছে, আজকে আবার একটু আস্তে আস্তে পাহাড়ি পথ দেখতে দেখতে যাব, এই হচ্ছে ইচ্ছা। কারণ আবার কবে পাহাড়ে আসতে পারবো ঠিক ঠিকানা নাই, যার কারণে এই পাহাড়ের যে সৌন্দর্য, পাহাড়ের যে মজা, সেটা কোনো মতেই মিস করতে চাচ্ছি না, যার কারণে আজকে হচ্ছে সেই পথ ধরে আবার যাব। আর দেখি আগাইতে থাকি কত দূর পর্যন্ত আপনাদের নিয়ে যাওয়া যায় এই রাস্তায়। যদিও গতকালকে এই রাস্তাটা দেখছেন একবার, থমথমে পরিবেশ, ঠান্ডা, বাতাসটাও ঠান্ডা, এটা প্রচণ্ড খারাপ। ও কি দৃশ্য, ভোরের দৃশ্য, যে মেঘ উঠতেছে, অসাধারণ। কালকে রাতে একা একা এই রাস্তা থেকে ভয় পাচ্ছিলাম যা। এ তো সাধারণ রাস্তায় যে কোনো মানুষ দিনের বেলায় ভয় পাবে, যে রাস্তা এখানে, রাতের বেলা তো দূরের কথা। খুব সাবধান, আমার রাস্তা মাত্র এইটুকু, এই যে এই পাশ নাইলে ওই পাশ, যে কোনো এক পাশ আস্তে নামতে হবে, ঘাস আছে। আর সকালবেলা পিচ্ছল এমনিতেই, কারণ এখনও তো শিশিরটা শুকায় নাই। ও বাবা, এত স্লিপ, এই জায়গাটা প্রচণ্ড স্লিপি, বোঝা যাচ্ছে চাকা দৌড় দিতে যাচ্ছে ডানে বামে, পিছনেরটা রানিং অবস্থায়ও। ওকে, চাইছিলাম তিন্দু থাকবো, কিন্তু তিন্দু এখনও ওরকম সুবিধাজনক হয় নাই, আর একা যাওয়াটা তিন্দুতে ঠিক হবে না, যার কারণে এই যে আমরা যাচ্ছে জুম চাষের উদ্দেশ্যে। সর্বনাশ, এত ভয়াবহ। দেখছেন অবস্থা, একটু হলেই পড়ছিলাম, কিন্তু কিছু করার নাই, ওই জায়গাটা ভাঙায় না নামাইলে ওই পাশে মাঝখানে ইয়া ছিল, স্লিপ করতো। বাবরে বাবা, কলিজাটা কাইপে উঠছে এক মুহূর্তের জন্য। আমি 1 নম্বর গিয়ারে ইঞ্জিন ব্রেকে নামতেছি, সামনে পিছনের ব্রেক হালকা করে ধরে 1 নম্বর গিয়ারে
সত্যি এখন বুক ধুরপুর করতেছে। এই যে এখন ঠিক হয়েছে, এতক্ষণ যে অবস্থা হয়েছিল ওইখানে, জায়গাটার অবস্থা আরও খারাপ। তো পুরো ঘাড় ধরে নামাইতেছে আমারে। ও নিউট্রাল হয়ে গেছে, সর্বনাশ। আমি তো বলি গাড়ি এত দৌড়ায় কেন। হ্যাঁ শেষ, এখন শুধু ওঠার পালা। এই জায়গাটা উঠলে আর তেমন কোনো রিস্ক নাই। শেষ, বড় রিস্কটা পার হয়ে চলে আসছি, আর কোনো রিস্ক নাই। এবার যা আছে ছোটোখাটো ঢাল, কন্ট্রোল করা যাবে। চলে আসছি থানসি বাজার। এখানে আর কোনো থামাথামি নাই। কালকে সারা বিকাল এখানে ছিলাম, তামাতুঙ্গি গেছি, ভাইদের সাথে আড্ডা দিছি। এখন থানসি বাজার থেকে আর কী করবো, এখন পর্যটকরা আসবে আর আমি হচ্ছে যাব। এই হচ্ছে থানসি ব্রিজ। এখন সরাসরি যাব নীলগিরি। নীলগিরির ওইখানে যেখানে থাকছিলাম ক্যাফে নীল, ওইখানে গিয়ে নাস্তা করব। আর যদি সুযোগ হয় তাহলে ফোন দুইটা চার্জ দিব। আর এখনও নেটওয়ার্কের মধ্যে আইসা পারি না, কারণ থানসিতে গ্রামীণ নেটওয়ার্কে পায় না, রবিতে অল্প অল্প পায়। তো যার কারণে এইখানে থাইমা আর সময় নষ্ট করতে চাচ্ছি না। নেটওয়ার্কের মধ্যে গিয়ে ফোন দুইটা চার্জও দিতে পারলাম, একটু সময় পাস করতে পারলাম, খাওয়া দাওয়া করতে পারলাম, একবারে সব করব। যার কারণে আর একটু সময় ধৈর্য ধরে নীলগিরিতে পৌঁছাই। আর নীলগিরি তো অনেক দূর, তার আগে হালকা কিছু খেয়ে নেবো কিনা চিন্তা করতেছি। দেখি পথের মধ্যে যদি খুব বেশি খিদা লাগে যায় কিছু খাইয়ে নেওয়া যাবে, সমস্যা নেই। তবে আগাইতে থাকি। লিপারা চেক পয়েন্ট আছে, তারপরে নীলগিরি অনেক দূর, তত দূর যাইতে যাইতে খিদা লেগে যাবে। যার কারণে এইখানে কলা খাইলাম, বিস্কুট খাইলাম। আর পাহাড়ি রং চাটা খুব ভালো লাগে। যারা আসলে চা লাভার, মানে রং চা, অরিজিনাল পিওর রং চা লাভার, তাদের কাছে এত ভালো লাগে বলে বোঝানোর মতো না। কারণ ওদের এখানে একটা টক দেয়। সাধারণত আমরা যে লেবুটা দেই আমাদের একরকম স্বাদ হয়, কিন্তু এখানে ওরা কী যেন একটা টক দেয়, নামটা ভুলে গেলাম, আমি অনেকবার মনে করছিলাম। ওই টকটা দিলে পরে চায়ের স্বাদটাই চেঞ্জ হয়ে যায় এবং মানে ক্লান্তিটা সাথে সাথে চলে যায়, এরকম একটা ব্যাপার স্যাপার। আর যদি টক নাও থাকে ওইটা, তাহলে ওদের যে পাহাড়ি লেবুটা আছে ওই পাহাড়ি লেবুটা দেয়, ওটা দুর্দান্ত স্বাদযুক্ত একটা লেবু, যেটা খাইলে আরও ভালো লাগে। যাই হোক, আর এখান থেকে এখন একদম সোজা চলে যাবো, যেহেতু পেটে কিছু পড়ছে, একটু এনার্জি চলে আসছে, ঘুমটাও কেটে গেছে চা খাওয়ার পর। যখনই ওই যে ওরকম উঁচুতে উঠে যাচ্ছি, দেখা যাচ্ছে না এখান থেকে, একটু আগে দেখা গেছিলো, যখনই উঁচুতে উঠে যাচ্ছি তখনই মেঘ, ঠান্ডা, কুয়াশা, বাতাস গায়ের উপর দিয়ে যাচ্ছে। আর ওখানে একদম সূর্যের আলো কম, এর জন্য ঠান্ডা লাগতেছে। আর যখন একটু নিচে নামতেছি তখন রোদ ছোদ পরে মনে হচ্ছে পুরো দিন হয়ে গেছে। আবার উপরে উঠলে মনে হচ্ছে যে পুরা, এখন অবশ্য আমি উপরে উঠবো, এখন যেখানে উঠবো আমি, আপনারা দেখলে একদম পুরো দেখবেন, যদি সুযোগ পাই তাহলে দেখাবো। পুরোটা মেঘে, যেমন ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে এখান থেকে দূরে, আপনারা পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওটা পুরোটা এখন মেঘে ঢেকে আছে, পুরোটা মেঘে। কুয়াশাও না, কিন্তু কুয়াশা এক জিনিস, মেঘ সম্পূর্ণ আরেক জিনিস। ওটা পুরোটা মেঘে ঢেকে আছে এবং ওখানে উঠলে এখন প্রচুর ঠান্ডা। এই যে এখানে ঝকঝকা রোদ দেখতেছেন না, ওইখানে কোনো রোদ নাই। ওইখানে এই যে দেখেন, ওইখানে কোনো রোদ নাই, ওই জায়গাটা একদম এখনও মেঘে ঢাকা। এই যে এতক্ষণ যা বলতেছিলাম এইটার ছোঁয়া এখন এই যে পাইতেছে। এই যে দেখেন, এই যে পাহাড় থেকে মেঘ উঠতেছে কেমনে, কারণ এখন আমি সর্বোচ্চ উঁচুতে উঠতেছি, বিশেষ করে এই রাস্তাটার। এবার তো নীলগিরি সব থেকে সর্বোচ্চ ভিউ। এই দিকটা পুরোটা ঠান্ডা, আর এই পাহাড়ে মনে করেন মেঘ জমে আছে। এই সাইডে রোদ পড়ছে, তো এই সাইডের মেঘগুলো উড়ে গেছে। এই যে দেখেন কি অবস্থা, এই পাহাড়ের অপোজিটে, মানে সূর্যটার অপোজিটে, পশ্চিম দিকে, পূর্ব দিকটা থেকে সূর্য উঠছে, তো যার কারণে দিকের মেঘগুলো সরে গেছে ওইদিকে, বা কুয়াশাগুলো সরে গেছে, যার কারণে ক্লিয়ার। আর ঠিক তার অপোজিটে হচ্ছে মনে করেন মেঘে ভরপুর ঢাকা। আর এখান থেকে তো কিছু দেখাই যায় না, ওই চিপা চাপায় যে মেঘ জমে আছে, নিচে কিছু দেখাই যায় না। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, আরো উঁচুতে উঠতেছি, আরো উঁচুতে। এই যে দেখেন, এইবার আমি নিজে প্রবেশ করতেছি ঠান্ডার ভিতরে। ও এই যে দেখেন অবস্থা, দেখতে পাচ্ছেন? আসলে আপনার ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন কে জানে। এই যে পূর্ব দিকে চলে আসলে আলো, পশ্চিম দিকে চলে গেলে ঠান্ডা আর মেঘ। এই যে এখানে যে কি পরিমাণ ঠান্ডা, মানে ফিল করার মতন অবস্থা না, কাঁপুনি শুরু হয়ে যায়। আর সমস্ত গাছ ঠাছ থেকে মানে এমনি কুয়াশাগুলো যেগুলো ছিল সেগুলো তো ওই বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। আর সাধারণ মেঘ যেটা, সেটা তো রানিং, মানে চলতেছে। যার কারণে দুইটার কম্বিনেশনে এই জায়গার ঠান্ডাটা অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে আর কি।
যারা বান্দরবন আসবেন তাদের জন্য সতর্কতা, ওঠার সময় এই জায়গাটা দেখে মনে হচ্ছে কোনো ব্যাপার না, ট্রেনে উঠে যাব, কিন্তু এতটা সহজ না। একে তো এখানে 90 ডিগ্রি খাড়া, দেখে বোঝা যাচ্ছে না ক্যামেরায়, তার উপরে জায়গাটা এত ভাঙা, বড় বড় গাড়িগুলো হিমশিম খেয়ে যায় এখানে উঠতে, যার কারণে খুবই সাবধান। এবং চাকা কিন্তু ইজিলি দেখুন কত গাড়ি স্লিপ করে পিছনে গেছে, ট্রাক একটা সামনে দেখলাম থামানো, ইঞ্জিনের কাজ শেষ এখানে উঠতে গিয়া। তো যার কারণে এই জায়গাটা খুবই সাবধান। আর গতকালকেও তো ব্লগে দেখতেছিলেন এখানে একজন মোটরসাইকেল নিয়ে পড়ে গেছে, এবং নামাটাও খুব কিন্তু বিপজ্জনক, চাকা প্রচণ্ড প্রচণ্ড স্লিপ করবে, যার কারণে খুব সাবধান। খুব আমার ওই পাশ থেকে নামা উচিত ছিল, যদিও নিজেই বকবক করতেছে কিন্তু ভুল পাশ দিয়ে নামছি। যাই হোক, ব্যাপার না, কিন্তু কেউ ব্রেক করবে না, দেখেন চাকা স্লিপ করে কী হারে, দেখছেন আমার গাড়ি বন্ধই হয়ে গেছে। যাই হোক, ছেড়ে দিই। ওকে, সাবধান, খুব সাবধান, ওঠা এবং নামা দুইটাই, এবং চেষ্টা করুন ওই পাশ দিয়ে একটু ভালো রাস্তা আছে, ওই পাশ দিয়ে ট্রাই করার। ওকে, আবারও ক্যাফে নিলেতে সকালের নাস্তা করলাম, গরম গরম ভাত, ডিম ভাজি, আলু ভর্তা, ডাল। আর এই জায়গাটা আসলে না, এখানে বসলে আর এখান থেকে যাইতে ইচ্ছা করে, তারপর ঘন্টা এখানে কাটাই দেই, কিন্তু না, কাটানো যাবে না, ব্যাক করতে হবে। আর এই জায়গার যারা আছে তাদের সাথে তো ভালো পরিচয় হয়ে গেছে আমার। শেষ পাহাড়ি রাস্তা এনজয় করতেছি, কারণ এই বান্দরবন থেকে যখন আমি কেরানীরহাট চলে যাব আর কোনো পাহাড়ি রাস্তা নাই, এরপর শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট, ভাঙা চূড়া, ধুলা বালি, জ্যাম জট সব খাইতে হবে। যাই হোক, এই রাস্তাটা হচ্ছে মাত্র 23 কিলোমিটার রাস্তা, বান্দরবন শহর থেকে চট্টগ্রাম টু কক্সবাজার যে রোড সেই পর্যন্ত। এরপর তো সেই মিশতে হবে গিয়ে চট্টগ্রাম কক্সবাজার রাস্তায়, এই হচ্ছে ব্যাপার। এই রাস্তাটা অসাধারণ করছে, এই 23 কিলোমিটার রাস্তা একদম পুরা ভিআইপি বিশ্ব রোড। শুধুমাত্র কয়েকটা ব্রিজের কাজ চলতেছে দুই এক জায়গা, এই এছাড়া আর তেমন কোনো সমস্যা নাই এই রাস্তায়। কি অবস্থা, ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটছে বাইজিৎ লিংক রোডে, মুখোমুখি সংঘর্ষ। হায় হায়, এয়ারব্যাগ ওইটা খুলছে, এটার এয়ারব্যাগ খুলে নাই নাকি এটার এয়ারব্যাগ নাই কে জানে। এই একদম বাদ, গাড়ির অবস্থা শেষ। এই বাইজিৎ লিংক রোডে প্রতি সপ্তাহে একবার শুনি একটা করে মুখোমুখি সংঘর্ষ, একটা করে মুখোমুখি সংঘর্ষ, কি যে একটা অবস্থা। ঘটনা হইলো, আমি এখন চট্টগ্রামে পৌঁছে গেছি। চট্টগ্রামে পৌঁছে একটু ভাটিয়ারির দিক গেছিলাম, মানে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের দিকে আগালেই ভাটিয়ারি, আবার ভাটিয়ারি থেকে চট্টগ্রাম শহরে ব্যাক করতেছি। একটু কাজে গেছিলাম ওইখানে, অন্য কাজ ছিল, তো কাজটা কমপ্লিট। এখন ভাটিয়ারি থেকে চট্টগ্রাম শহরে গিয়ে আজকে রাতে হচ্ছে চট্টগ্রাম, এই যে রাহাত ভাই ছিল সাথে, তো আজকে হচ্ছে চট্টগ্রামে থাকবো আমি। চট্টগ্রামে থাকার পর আমার আরেকটু কাজ আছে, ওটা শেষ করে আগামীকালকে দুপুরের দিকে আমি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব। আজকে আর ব্যাক করা হচ্ছে না। আর ওদিকে তো কালকে 3 নাহিদ ভাইদের সাথে দেখা হয়েছে না, নাহিদ ভাইরা হচ্ছে আসতেছে, তারা হয়তো আর কিছুক্ষণের ভিতরে এখানে এসে পৌঁছাবে, তারপর তারা হচ্ছে ব্যাক করবে সরাসরি ঢাকায়। বাট আমি আর আজকে ব্যাক করতেছি না। তাহলে আরেকটা ব্লগ আপনাদের হচ্ছে, সেটা হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকায় ব্যাক করার। আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকেন সকলে, বিদায় নিচ্ছি, বাই বাই।